বাবা, আপনার কিছু লাগবো? না মা, কিচ্ছু লাগবে না, খাও। কি রে, তোর আবার কি হয়েছে? কান্তাছস কেন? জানো ভাবি, তোমার হাতের খাবার আমার অনেক ভালো লাগে। তোমার হাতের খাবার খাইলে আমার মনে হয় আমার মায়ের হাতের খাবার খাচ্ছি। ওরে আমার পাগল ভাই রে, বুঝছি, এত ভনিতা করণ লাগবো না। নে, হাকর। এখন তো রবিনই সব, আর তো দেওয়ার নেই, তার স্বামীও নেই। আমরা আর গালে তুলে খাবার পাই না, এখন রবিন রেই গালে তুলে খাওয়ায়। আরে কপাল। হ্যাঁ তো ভাই বাদ দে। আমরা তো আর রবিনের মতো ছোট না যে আমাদেরকে আদর করে একদম খাওয়াই না। কত ছোট সেটা তো দেখতেই পাচ্ছি। বিয়ে দিয়ে দিলে বাচ্চার বাপ হয়ে যাবে, সে আবার ছোট। হইছে, এত হিংসা করতে হইব না। আপনারও আমি খাওয়াই দিতেছি, ধরেন, হা করেন। না 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 না। সত্যি বৌমা, তোমাদের একজনের জন্য আরেকজনের ভালোবাসা দেখে আমি আল্লাহর কাছে দোয়া করি তোমাদের এই ভালোবাসা যেন সারা জীবন বেঁচে থাকে। জানো বৌমা, তুমি হচ্ছে আমার এই সংসারের প্রাণ। একটা ঘন্টা যদি তুমি এই সংসারে না থাকো, মনে হয় সংসারের প্রাণ চলে গেছে। হ বাবা, আমার জন্য আপনি দোয়া করবেন, আমি যেন সারা জীবন এই সংসারটা এইভাবে আগলায় রাখতে পারি, আর আপনাকে মুখে এইভাবে হাসি ফুটায় রাখতে পারি। কয় ট্রাক মাল ঢুকছে আজকে? ভাইয়া আজকে সকাল থেকে 17 ট্রাক মাল ঢুকছে। যাক ভালো। আচ্ছা শোন, সন্ধ্যার পরে আরো 25 ট্রাক মাল কিন্তু আসবে। এগুলো সাবধানে কিন্তু গোডাউনের মধ্যে ঢুকাইতে হইব, বুঝছ তো? লক্ষ লক্ষ টাকার কারবার। আচ্ছা ঠিক আছে, তাহলে মোটমাট আমার মনে হয় 80 লাখ টাকার মতো লেনদেন হবে আজকে। যাক আলহামদুলিল্লাহ। আচ্ছা ওই আমি তাহলে বাসায় গেলাম, খাওয়া দাওয়া করছিস তুই? ভাইয়া হাতের কাজটা শেষ করতে পারেনি, হাতের কাজ শেষ করে তারপরে খেয়ে নেব। আর শোন, একটু গোডাউনটা একটু চোখে চোখে রাখিস। ভাইয়া তুমি এ নিয়ে কোনো চিন্তা করো না তো, আমি ব্যবসাটাকে সুন্দর করে গড়ে তোলার চেষ্টা করছি। তুই আছিস বলেই তো আমি একটু ভরসা পাই রে ভাই। ছোটবেলা থেকে বাপের লগে কিছু করে কাম করছি, মূর্খ মানুষ, এত বড় ব্যবসা আমি কিছু বুঝি না। তুই আসোস এই কারণে একটু সাহস পাই, বুঝছ নাই? তোর মাথার মধ্যে ট্যালেন্ট আছে। ভাইয়া আমি এই সফলতার দ্বার প্রান্তে কখনোই আসতে পারতাম না যদি ভাবির দোয়া না থাকতো। আল্লাহ মুখ তুলে চেয়েছে বিধায় আজকে আমরা এই পজিশনে আসতে পেরেছি। তুমি শুধু আমার জন্য দোয়া করো যেন ব্যবসাটাকে সুন্দরভাবে টিকিয়ে রাখতে পারি। শোন ভাই, ব্যবসা আসলে সবাই বড় করতে পারে, কিন্তু সেই বড় ব্যবসাটা টিকে রাখাটা কিন্তু অনেক বড় বিষয়। আল্লাহর কাছে দোয়া করি আমাকে ব্যবসাটা যাতে দীর্ঘদিন টিকে থাকে। হ্যাঁ ভাইয়া, আর তুমি আমার জন্য দোয়া করো। হ্যাঁ, আমি তাহলে গেলাম। হ্যাঁ আচ্ছা যা, আমি কাজ শেষ করে আসতেছি। হ্যাঁ। মা জননী, ও মা জননী, ঘরে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচি, এই কয়দিন কই আছিলেন? কাজে যে আসেন নাই, কোনো সমস্যা? না গো মা, সমস্যা না, বয়স হয়েছে তো, শরীরটা কয়দিন ধরে ভালো যাইতেছে না, সেই জন্য কাজে আসতে পারি নাই। ও, কিন্তু আপনার তো আমি কইছি যে আপনার যখন শরীর খারাপ থাকবো আপনার কাজে আসানোর কোনো দরকার নাই। চাচি, এই মায়েরাকে কোনোদিন তো দেখি নাই। আমার নাতি, বাপ মা মরাই একমাত্র নাতি আমার। আমি মানুষের বাড়ি কাজ করিয়া ওরে পড়াশোনা করাইছি, কলেজ বন্ধ তো সেই জন্য বাড়ি আইছি। আমার অসুখের কথা শুই না কইতাছে, দাদি তোমার আর কাজে যাইতে দিব না, তুমি কোন বাড়িতে কাজ করো আমারে খালি বাড়িটা দেখায় দাও, আমি তোমার হইয়া সব কাজ কইরা দিয়ে আইতাছি। আমি তো ভুইলাই গেছি, হুন উনি হইল আমার মা জননী, আমার দ্বিতীয় মা। আমি উনার বাসায় এই কাজ করি। কাজ করি মানে কি, আমার তো কোনো কাজ করতে দেয় না, কয় কি এই বয়সে কাজ করলে নাকি আমার খুব কষ্ট হইব, এই জন্য এই সংসারের বেশিরভাগ কাজ উনি নিজেই করে। না, বেতনের কোনো সমস্যা হয় না, বেতন ঠিকই দেয়, অসুখ বিসুখ হইলে 1-2 হাজার টাকা আরো ধইরা দেয়। ও আচ্ছা, আপনি তাহলে আমার দাদির মা জননী? দাদির মুখে
আপনার অনেক প্রশংসা শুনেছি। আপনাকে সরাসরি দেখার আমার অনেক ইচ্ছা ছিল। আসলে আপনাকে কী বলে যে ধন্যবাদ জানাবো সেই ভাষা আমার নেই। শুধুমাত্র আপনার জন্য আমার লেখাপড়া প্লাস দাদি আর আমার দুজনের দুবেলা খাওয়া আপনার জন্যই হচ্ছে। আর তাছাড়া আমার দাদির শরীরটা একটু খারাপ, আপনি চিন্তা করবেন না। আপনার বাসায় কী কী কাজ করতে হবে আমাকে বুঝিয়ে দিন, আমি সব কাজ করে দিচ্ছি। এটা তুমি কি কইলা? হ্যাঁ, তোমার মতো এত সুন্দর একটা মায়ের দিয়ে বুঝে আমি বাড়ির কাজ করামু? হ্যাঁ, আমার কথা যেমন তোমার দাদি তোমারে বলছে, তোমার কথা তোমার দাদি আমারে বলছে যে তুমি নাকি অনেক সুন্দর, কিন্তু বাস্তবে দেখার পরে তো আমার কাছে তোমার সুন্দর লাগতেছে না, পরীর মতো সুন্দর লাগতেছে। আর এই পরীর মতো একটা সুন্দর মায়ের দিয়ে বুঝে আমি বাড়ির কাজ করামু? কোনোদিনও না। তোমার দাদিরে তো আমি কাজের বুয়া মনে করি না, তারে মনে করি সে আমার বাড়ির একজন সদস্য। আর বাড়ির সদস্য করে দিয়ে কি কোনো কাজ করায়? চাচি একটু দাঁড়ান, আমি আসতেছি। এই যে চাচি, এই জিনিসগুলি আপনাগুলো রাখছিলাম, একটা আপনার আর একটা এই যে ওর জন্য। চাচি, আমি তো আরো ভাবছিলাম রফিকরে দিয়ে আপনার খবর পাঠানো, তার আগে আপনি আয়সা পড়ছেন। দেখো তো বোন, পছন্দ হয়েছে কিনা? অনেক সুন্দর হয়েছে ভাবিজান, আমার খুবই পছন্দ হয়েছে। আসলে আপনাকে যদি সরাসরি না দেখতাম তাহলে বিশ্বাসই করতে পারতাম না যে এত ভালো মানুষ হয়। আপনার কোনো তুলনা নাই ভাবিজান। হইছে হইছে, আমার এত আর প্রশংসা করতে হইব না। এতদিন দাদির কাছে প্রশংসা শুনতে শুনতে কান ঝালাপালা হয়ে গেছে, এখন আইসা নাতিন আবার শুরু করছে। চলো ভিতরে চলো, একসাথে খাওয়া দাওয়া কইরা তারপরে যাইবা। না না ভাবিজান, আজকে খেতে পারবো না, কারণ আমার দাদির শরীরটা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে, তো তাকে ডাক্তার দেখাতে হবে। আজকে সিরিয়াল দিয়েছি, তাই আজকে খেতে পারবো না। আজকে আসি। আচ্ছা ঠিক আছে, তুমি একটু দাঁড়াও, আমি কিছু টাকা দেই, চাচিরে ভালো করে ডাক্তার দেখাইবা। না ভাবি, টাকার দরকার নেই, আমার কাছে টাকা আছে। তাহলে এখন আসি। কে নকুর, তুই এখানে? আরে রবিন, তুই? কিরে রবিন, তুই ওরে চিনোস নাকি? চিনি মানে খুব ভালো করেই চিনি। ও হচ্ছে সেই সাতচন্নি যার কথা সবসময় তোমাদেরকে বলেছিলাম। ও আমার বেস্ট ফ্রেন্ড। কিরে, এই চাচির নাতনি তোর বেস্ট ফ্রেন্ড? কই, তুই তো আমারে কোনোদিন কস নাই। কতদিন আমি তোরে জিজ্ঞেস করছি যে কই সে মায়াটার নাম্বার আমারে দে, কোথায় থাকে আমারে ঠিকানা দে, আমি যাই একটু কথা কই। তুই তো কোনোদিনও আমারে দেস নাই। এ মানে বিশ্বাস করো ভাবিমা, আমি সত্যিই জানতাম না ওর বাড়ি যে এই গ্রামে, ওর দাদি যে আমাদের এখানেই থাকে। আর ও আমাকে কখনো বলেইনি, হঠাৎ করে বললো ও নাকি গ্রামে যাবে, তাই আর কি। আমাকে তো এসে সারপ্রাইজ করে দিল। হ্যাঁ ভাবি, রবিন একদম ঠিক বলেছে। আমি কখনো রবিনকে আমার গ্রামের কথা বলিনি। আর তাছাড়া রবিন যে এই গ্রামের ছেলে তাও আমি জানতাম না। রবিনের মুখে আপনার অনেক প্রশংসা শুনেছি, আপনি এই পরিবারের জন্য কি কি করেছেন, কিন্তু আমি ওর কথা বিশ্বাস করতাম না। আমি ভাবতাম হয়তো একটু বেশি বেশি বলে, কিন্তু আজ নিজের চোখে দেখে সত্যি অবাক হয়ে গেলাম যে ও যা বলতো সব ঠিক বলতো। আসলেই আপনি ওর ভাবিমা। আচ্ছা বুঝছি বুঝছি, দুইজন দুই জায়গা থেকে আইসা এখন এক হইছো, এই তো। শোনো, তুমি যদি রবিনের বেস্ট ফ্রেন্ড হয়ে থাকো তাইলে আমার অনুরোধটা রাখো। কি অনুরোধের কথা হচ্ছে ভাবিমা? আরে ওরে বলতেছিলাম যে আমাদের সাথে খায়া যাইতে, কিন্তু ও তো কোনোভাবেই রাজি হইতেছে না। কিরে, রাজি হচ্ছিস না কেন? হ্যাঁ, আগে তো খুব বলতি তোর ভাবিমায়ের হাতে রান্না খাবো, খুব মজা করে খাবো। আজকে যেহেতু সুযোগ পেয়েছিস, তাহলে না খেয়ে চলে যাচ্ছিস কেন? আসলে তোকে তো বলেছি আমার দাদি অসুস্থ, তাকে ডাক্তার দেখানোর জন্য আজকে সিরিয়াল দিয়েছি। আর আজকে যদি তোদের এখানে দুপুরে খেতে যাই তাহলে আমার দাদিরা ডাক্তার দেখানো হবে না। কিরে, তুই কি একাই যাবি ডক্টর দেখাইতে? তো আর কাকে নিয়ে যাব? এই গ্রামে তো আমার দাদি ছাড়া আমার আর কেউ নেই। ভাবি, তুমি যদি কিছু না মনে করো পারমিশন দাও। ওর তো কেউ নেই, আমি একটু যাই ওদের সাথে। একবার না 100 বার যাবি, অবশ্যই যাবি, যা। আসুন, রাতে কিন্তু ওরে নিয়ে বাসায় আসবি, আমরা একসাথে খাবো। আচ্ছা ঠিক আছে ভাবি, আমি যাই। ঠিক আছে, যা। আচ্ছা ভাবি, তাহলে আসি। ঠিক আছে, আসি। ঘটক সাহেব, আপনার যে জন্য খবর দিছি, ওই যে আমাগো পাশের গ্রামের চেয়ারম্যানের মাইয়া মনি আছে না? হ্যাঁ ভাবি সাহেবা। ওই মনির সাথে আমার দেবর সাগরের বিয়ের প্রস্তাব নিয়ে আপনি যাবেন। ভাবি, তুমি এসব কি বলছো? তুমি ওই কাল নাগিনীকে এই বাড়ির বউ করে আনতে চাচ্ছ?
ভাবি তুমি হয়তো ভুলে গেছো ও তোমার সাথে কতটা খারাপ আচরণ করেছিল। যে আমার মায়ের মতো ভাবিকে অপমান করতে জানে, অ্যাটলিস্ট সেই মেয়েকে এই বাড়িতে আমি বউ করে আনবো না। আমি কিছুই ভুলি নাই সাগর, আমার সব কিছু মনে আছে। কিন্তু আমি বুঝতেছি না, তুমি কি এখন আমার কথার অবাধ্য হইবা? হ্যাঁ ভাবি তুমি এসব কি বলছো বলো তো? তোমার কথার অবাধ্য হওয়ার সাহস আমার নেই। শোনো, যদি অবাধ্য হওয়ার ক্ষমতা নাই থাকে তাহলে আমি যেই কথা কইতেছি চুপচাপ সব কিছু মাইনা নাও। আমি যা কইতাছি বুঝা শুনেই কইতাছি। ঘটক সাহেব, আপনি কালই আমার দেবরের জন্য বিয়ার প্রস্তাব নিয়ে চেয়ারম্যান বাড়িতে যাবেন। আশা করি আমার দেবরের সাথে তাগো মাইয়ার বিয়া দিতে আপত্তি করব না। আপনি যে কি বলেন না ভাবি সাহেবা, আপনাদের বাড়ির বউ হয়তো চরম ভাগ্যের বিষয়। গ্রামে আপনাদের যে নাম ডাক, আশা করি ওনারা কোনো আপত্তি করব না। আমি কালকে চেয়ারম্যান বাড়িতে যাইতেছি বিয়ের প্রস্তাব নিয়ে। আজকে তাহলে আমি আসি ভাবি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।